বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশে এখন সবচাইতে বহুল উচ্চারিত শব্দ হচ্ছে সংস্কার। 2007-08-এর সময়ও সেই সময়কার সেনা সমর্থিত সরকারের সময় এই শব্দটি বহুল উচ্চারিত ছিল, তবে একটা পর্যায়ে এসে কয়েক মাস না যেতেই সেই সংস্কার সবচেয়ে পরিত্যাজ্য বা ঘৃণার শব্দে পরিণত হয়েছিল। এখনও সেই সংস্কার আলোচনার মধ্যে আছে, তবে এবার রাজনৈতিক দলগুলো সহ সবাই সংস্কার বিষয়ে কথাবার্তা বলছে। কেউ অন্তত এটাকে পরিত্যাজ্য বা পরিত্যক্ত শব্দ হিসেবে দেখছে না। সরকারের দিক থেকে বেশ কিছু কমিশন করা হয়েছে, তার মধ্যে কিছু কমিশন ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে, তার মধ্যে কয়েকটি কমিশনের রিপোর্ট নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। যে কমিশনগুলো করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কমিশন, যেটা অবশ্য ঐকমত্য কমিশনের আলোচনার বাইরে আছে, গণমাধ্যম সংস্কার কমিশন। মিডিয়া রিফর্মস কমিশন বেশ কয়েক মাস আগে তাদের রিপোর্ট দিয়েছে এবং প্রধান উপদেষ্টার অনুরোধ ক্রমে কমিশন তার একটা সংক্ষিপ্ত রূপও, অর্থাৎ যে কাজগুলো অতি দ্রুত করা যায় সেরকম একটা রিপোর্টও তারা প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছেন। এবং এই কমিশন দুটো খসড়া অধ্যাদেশও সুপারিশ করেছে। তার একটি হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ 2025 এবং সাংবাদিক অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025। অনেক সময় গড়িয়ে গেছে, এখন পর্যন্ত এইসব বিষয়ে আমরা তেমন কিছু অগ্রগতি লক্ষ্য করিনি। মূলত এই বিষয় নিয়ে গণমাধ্যমের সংস্কার সংক্রান্ত এবং কমিশনের রিপোর্ট, তার অগ্রগতি পর্যালোচনার জন্য আজকে 4 জন সাংবাদিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউর এম আবদুল্লাহ, তারপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং তার্কিক হিসেবে উপস্থাপক হিসেবে অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত অধ্যাপক রুবায়েত ফেরদৌস। আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কলামিস্ট সোহরাব হাসান, এবং তারপরে টেবিলের ডান প্রান্তে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউর সাবেক মহাসচিব এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। স্বাগত আপনাদের 4 জনকে। আমি সূচনা আপনাদের প্রত্যেকের কাছ থেকেই 2-3 মিনিট করে একটু শুনতে চাই যে আপনারা গণমাধ্যমের সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কমিশন হয়েছে, রিপোর্ট হয়েছে, অধ্যাদেশের খসড়া আমরা দেখলাম, কোনো অগ্রগতি দেখছেন কিনা, বা রিপোর্ট সম্পর্কে অধ্যাদেশগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো অবজারভেশন থাকে সেটাও আমি একটু আপনাদের সবার কাছ থেকে শুনছি। রুবায়েত, আপনার কাছ থেকে একজন গবেষক এক্সপার্ট হিসেবে আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই, বাকি 3 জন সাংবাদিক। ধন্যবাদ। কেন আসলে গণমাধ্যমের সংস্কারটা দরকার, তো এটা একটু রাজনীতির সঙ্গে খুব যুক্ত। এটা হচ্ছে যে কোনো ক্ষমতার ঝোঁকই হচ্ছে স্বৈরাচার হয়ে যাওয়া। যে কোনো ক্ষমতা, সমস্ত পলিটিক্যাল ফিলসফারদের চিন্তা ছিল এই ক্ষমতাকে কিভাবে চোখে রাখা যায়, ক্ষমতাকে কিভাবে পাহারা দেওয়া যায়। বাসায় যদি আপনি 3 জন কাজের লোককে রাখেন, প্রধান কাজের লোক বাকি 2 জনের উপর খবরদারি করবে। এটা ক্ষমতার ঝুঁকি। হোল ওয়েস্টার্ন ডেমোক্রেসি টিকে আছে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে চোখে রাখে। পার্লামেন্ট জুডিশিয়ারি পার্লামেন্টকে, পার্লামেন্ট এক্সিকিউটিভকে, এই নানান ফর্মে চোখে নজরদারির মধ্য দিয়ে, পাহারার মধ্য দিয়েই ক্ষমতাকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয়। এখন এই সরকারের ক্ষমতাকে দেখবার জন্য 2 রকমের অ্যাকাউন্টেবিলিটি হয়। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, সরকার ঠিকমতো কাজ করছে কিনা, এই জন্য তাকে পার্লামেন্টে জবাবদিহিতা করতে হবে। পার্লামেন্ট সারা বছর কাজ করে না, তাহলে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি থাকে, তার কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমাদের পার্লামেন্টে কী অবস্থা হয়েছে সেটা আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে সরকার সাংবিধানিকভাবে কাজ করছে কিনা, এই জন্য তাকে জুডিশিয়ারির কাছে তাকে অ্যাকাউন্টেবল হতে হয়। বিচার বিভাগ দেখবে সে সংবিধানের বাইরে যে কাজ করছে কিনা। আর এর বাইরে একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, সেটা হচ্ছে সরকার ঠিকমতো কাজ করে কিনা মিডিয়া সারাক্ষণ চোখে রাখবে, কোনো বিচ্যুতি হলে সে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে। এবং নাগরিক সমাজ আরেকটা ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি পার্ট, তারাও চোখে রাখবে, চিৎকার করবে, শাউট করবে, লিখবে, কথা বলবে, সরকারের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিবে। কিন্তু আমাদের মিডিয়া আমরা কি দেখেছি? আমরা দেখেছি আগের সরকারের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে স্থাবকতা এবং সাইকোফ্রেম যেটা আর্টের পর্যায়ে যেতে পারে, শিল্পের পর্যায়ে যেতে পারে, কে কত বেশি স্থাবকতা করতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং মন খারাপ হয়ে যায়, বড় বড় সম্পাদককে দেখেছি যে কীভাবে তোষামত করছে। সম্পাদক কিন্তু একটা ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। কাজে পুরো বাংলাদেশের মানুষের মিডিয়া সাংবাদিকদের সম্পর্কে যে পারসেপশন, এইটা শুধু সাংবাদিক, অন্য পেশাও আছে, যেহেতু মিডিয়ার আপনি কথা বলছেন সেই কারণে বলছি, আমরা খুবই নেতিবাচক। তাদের ট্রাস্টের জায়গাটা নাই, গ্রহণযোগ্যতার জায়গা নাই। এই সাংবাদিকদের তারা মনে করে রাজনীতিবিদদের মতো এরা যে কোনো টাকার বিনিময়ে হতে পারে, ক্ষমতার বিনিময়ে হতে পারে, ফ্ল্যাটের বিনিময়ে তারা বিক্রি হওয়ার জন্য রেডি।
এই কারণে যেভাবে গণমাধ্যম চলছে, যেভাবে সাংবাদিকরা সাংবাদিকতা চর্চা করছে, মোটা দাগে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে সেইভাবে চলতে পারে না। এই জন্যই সংস্কারটা দরকার ছিল। কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট আমি দেখেছি, আমি খুব আশাবাদী না এই সংস্কার কমিশনের রিপোর্ট খুব বেশি বাস্তবায়িত হবে। আমি এইটুকু বলে থামছি, পরে আমি আবার বলবো। সোহরাব হাসান। ধন্যবাদ আমার সহ আলোচক সবাইকে। গণমাধ্যমকে আগে গণমাধ্যম হতে হবে। বাংলাদেশে গণমাধ্যম গত 54 বছরেও গণমাধ্যম মানে মুক্ত গণমাধ্যম, গণমাধ্যম স্বাধীন সত্তা থাকবে, ক্ষমতার কাছে নতজানু হবে না, যেমন ক্ষমতাকে ভয়ও করতে হবে না, ভয়কে জয় করতে হবে। এই পরিবেশ আমরা খুব একটা পাইনি। সামরিক বেসামরিক অনির্বাচিত নির্বাচিত সব সরকারই চেয়েছে ভয় দেখিয়ে অথবা প্রলোভন দিয়ে গণমাধ্যমকে চলতে বাধ্য করা। আরেকটা হচ্ছে গণমাধ্যমের নিজস্ব যে সত্তা, যেটি পাকিস্তান আমলে এক ধরনের ঐক্য, এক ধরনের দৃঢ়তা, সাহসের সঙ্গে, এবং রাজনৈতিক অভিপ্সাটা ছিল বড়, যে একটা রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসাবে কিন্তু তখন গণমাধ্যম এখানে করে তোলে। সেটি আজাদ বলি, সংবাদ, ইত্তেফাক, অন্য পত্রিকা। স্বাধীনতার পরে এবং বিশেষ করে 91-এর পরে এক ধরনের গণমাধ্যম তার নিজস্ব স্বকীয়তা বা পেশাদারত্ব অর্জন করার চেষ্টা করলো। তারপর তো নানা ঘাত প্রতিঘাত। ইউনিয়ন কিন্তু গণমাধ্যমের একটা বড় শক্তি ছিল, অর্থাৎ সংবাদকর্মীরা, সংবাদ ক্ষেত্রে যারা কাজ করতেন, সেই ইউনিয়নটা কিন্তু ধ্বংস হয়ে গেল বা বিভক্ত হলো। বিভক্ত হওয়া মানে রাজনৈতিক কারণে বিভক্ত। ইউনিয়ন যে কোনো দেশে আলাদা ইউনিয়ন থাকতে পারে, এক বা একাধিক থাকতে পারে, কিন্তু আমাদের এখানে ইউনিয়নটা ভাগ হয়ে গেল রাজনৈতিক আনুগত্য অথবা বিরোধিতার নিরিখে। সুতরাং এটি একটি বড়। আরেকটা হচ্ছে প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের সাথে গণমাধ্যমের সম্পর্কটা কী হবে। এখানে রাষ্ট্র এমনভাবে নানা দিক থেকে ঘিরে রাখে যে গণমাধ্যমের স্বাধীন তার যে কণ্ঠস্বর সেটি পাওয়া যায় না। যেমন বিজ্ঞাপন একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তীকালে এই বিজ্ঞাপন অস্ত্রটা আবার অসাধুতার একটা বড় হাতিয়ার হিসেবে আসলো। যে পত্রিকার প্রচার সংখ্যা 5000, সেই পত্রিকাকে যদি 1.5 লাখ দেখিয়ে বিজ্ঞাপনের সর্বোচ্চ হার এবং পরিমাণ নেওয়া হয়, সেখানে গণমাধ্যম প্রাতিষ্ঠানিকভাবে কীভাবে দাঁড়াবে? ইলেকট্রনিক মিডিয়া তো এরকম প্রাতিষ্ঠানিক কোনো এখনো পর্যন্ত তার চাকরি, এখানে যারা কর্মী তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ সংবাদপত্রে যেমন একটি ওয়েজ বোর্ড আছে, অন্তত নবম ওয়েজ বোর্ড পর্যন্ত হচ্ছে কার্যকর, বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হয়নি, এবং অনেক ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কথা যখন বলছি তখন অধিকাংশ গণমাধ্যমের কর্মীরা নিয়মিত বেতন পান না, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন নির্ধারিত নয়। অর্থাৎ সৎ সাংবাদিকতা, ভালো সাংবাদিকতা করতে হলে কর্মীদের স্বাচ্ছন্দ্য দিতে হবে, তার সমর্থন দিতে হবে, তাকে নিজের মতো চলতে দিতে হবে, এবং যাতে সেই তার মত প্রকাশ করতে পারে। যে সংস্কার কমিশন সম্পর্কে বলবো, যে সংস্কার কমিশন অনেকগুলো ত্রুটি, অনেকগুলো গলদ, অসঙ্গতি চিহ্নিত করেছে। এখন এই অসঙ্গতিগুলো কিভাবে দূর করা যাবে এ ব্যাপারে দ্বিমত থাকতে পারে, কেউ বিরোধিতাও থাকতে পারে, কিন্তু এটির পরিশুদ্ধ হওয়া দরকার, এটি সংশোধন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার। এখন কিভাবে হবে? যেমন আমরা দেখলাম যে আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট আছে যে গণমাধ্যমের স্বায়ত্তশাসন, বিটিভি, বেতার এবং বিএসএস, প্রথম হচ্ছে সরকারি প্রচারযন্ত্র থাকার কি প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নটাও কিন্তু। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে একটা কমিটি করা হচ্ছে 5 জন উপদেষ্টাকে নিয়ে, এবং সেখানে তথ্য উপদেষ্টা নেই। মানে এখানে কি তথ্য উপদেষ্টাকে আসামি, তাকে রাখা হলো না? এক ধরনের এটা অদ্ভুত, কেন, এর জবাব দেয় কি? এখন এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, উত্তর যদি সরকার নীতি নির্ধারকদের জিজ্ঞেস করি, জানতে চাই, সরকার এটাকে মনে করবে যে তারা সরকারের
বিরোধী বা সরকারের সমালোচক। আগের সরকার যেভাবে ভাবত, কোনো প্রশ্নকে তারা ভালোভাবে নিতেন না, এই সরকারের, এবং অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলছেন যে আগের সরকার প্রধান তার সংবাদ সম্মেলন ছিল স্তবকতাপূর্ণ, আর এই সরকার প্রধান কোনো সংবাদ সম্মেলনই করেনি, অন্তত দেশের ভিতর। মিস্টার আব্দুল্লাহ। ধন্যবাদ। এই চ্যানেলের এসো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, এবং সমালোচক সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে একটু শুরু করতে চাই। তিনি এক ধরনের হতাশা ব্যক্ত করে তিনি বলেছেন যে গণমাধ্যম সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে এটার বাস্তবায়ন নিয়ে তিনি খুবই তো আমরা কি কারণে আমাদের এই যে সংশয়টা কেন সেই জায়গাটাতে আসা দরকার। প্রথম কথা হলো গণমাধ্যম সংস্কার কমিশন অনেকগুলো ত্রুটি বিচ্যুতি, যেটা যেমনটি সোহরাব ভাই বলছিলেন যে চিহ্নিত করেছেন, গণমাধ্যমের সংকটগুলো চিহ্নিত করেছেন। চিহ্নিত করে যতগুলো সুপারিশ তারা দিয়েছে এই সুপারিশগুলোর মধ্যে বাস্তবায়নযোগ্য সুপারিশ কতটা আর বাস্তবায়নের অযোগ্য সুপারিশ কত, এটা নিয়ে মূলত বিতর্কের জায়গাটা তৈরি হয়েছে। বর্তমানে আমি একটি সরকার ছোট্ট জায়গা থেকে কাজ করছি সরকারের সাথে, তো সেখানে আমি কিছুটা যে সর্বশেষ অবস্থা যেটা জানি, তথ্য মন্ত্রণালয় এই সুপারিশগুলো প্রায় 123-124টির মতো সুপারিশ সুনির্দিষ্টভাবে আছে। 108টি মূলত সুপারিশ করা হয়েছে প্রধানত, এর বাইরেও আরও সুপারিশ। সেই 8টি সুপারিশের মধ্যে কোনটি স্বল্পমেয়াদে, কোনটি মধ্যমেয়াদে, কোনটি দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য, এগুলো চিহ্নিত করার জন্য বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে তথ্য মন্ত্রণালয়ে, আমি জানি বলে আপনাদের সাথে শেয়ার করছি। এবং এর মধ্যে গত 2 দিনেও সিরিজ 2টি সভা হয়েছে। এর মধ্যে আমি যতটা জানি অন্তত 23টি বিষয়ে স্বল্পমেয়াদে বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ চলছে এবং সেটা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়াগুলো চিহ্নিত করার সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন বাস্তবায়নে নিয়ে সংশয়টা কেন, যেমন আমি যদি একটা করে 2-1টা বিষয়, সব হয়তো বলতে পারবো না, 2-1টি বিষয়ে আমি বলি। গণমাধ্যম সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে কয়েকটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার, যেমন একীভূত 2-1টি বলেছি একীভূত করার, যেমন বিটিভি, বেতার এবং বিএসএস, এই 3টিকে একীভূত করার প্রস্তাব করেছে। এটা বাস্তবায়নযোগ্য নয় বলে অনেকেই মনে করেন, বাস্তবসম্মত নয় বলেও অনেকে মনে করছেন। এবং এখানে আপনি জানেন দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানগুলো স্বকীয়ভাবে তারা কাজ করছে। এদের যখনই এই প্রস্তাবটা এসছে তাদের মধ্যে সাংঘাতিক ধরনের তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। টাকা দিয়ে কেন আমি মিথ্যা শুনবো, বিটিভির খবরকে বিশ্বাস আপনি সেটা বলবেন, আপনার সময় বলে আমি একটু বলবো, আমি শুধু ইনফর্ম করে যাচ্ছি, আমি ইনফর্ম করছি যে যে জায়গাগুলোতে এই প্রতিষ্ঠানগুলো থাকবে কেন। যেমন পিআইবির ব্যাপারে, পিআইবি এবং আরেকটি নিমকো, যেখানে এটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান দুটিকে একীভূত করার প্রস্তাব করা হয়েছে। সেখানে কথা হচ্ছে যে বিশেষ করে আমাদের ডেমোক্রেসি মানে ব্যুরোক্রেসি তারা ভাবছে যে এটা বাস্তবসম্মত না। কেন বাস্তবসম্মত বলা হচ্ছে যে নিমকোটা হচ্ছে শুধুমাত্র সরকারি কর্মকর্তা, রেডিও টেলিভিশন এগুলোর সরকারি পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে প্রধানত, আর পিআইবি প্রশিক্ষণ দিয়ে থাকে সম্পূর্ণ বেসরকারিভাবে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে থাকে, তাদেরকে বিভিন্ন শিক্ষা কোর্স আছে সেখানে ডিগ্রি দিয়ে থাকে। তো এটাকে বাস্তবসম্মত না বলে সামনে আনা হচ্ছে। সংবাদপত্রের ব্যাপারে একটা উল্লেখযোগ্য যে সংস্কার প্রস্তাবটা করা হয়েছে, যে যেটি সোহরাব ভাই বলছিলেন যে সংবাদপত্রের প্রচার সংখ্যাটা নিয়ে সবচেয়ে বিতর্ক। বলা হয় যে যদি যত প্রকার মিথ্যার সংজ্ঞা নিরূপণ করা হয় সব প্রকারের মধ্যেই আনা যায় যে সংবাদপত্রের প্রচার সংখ্যা, এই জায়গাটাতে সেই জায়গাটাতে যে প্রস্তাবটা করা হয়েছে যে সংবাদপত্রের প্রচার সংখ্যা না বলে এটা বিকৃত সংখ্যার উপর বিজ্ঞাপন মূল্যটা নির্ধারণ করা হবে। সে জায়গায় কিভাবে করা হবে বলা হচ্ছে যে হকার সমিতি কতটা বিক্রি করতে পারলো বা হকারদের মধ্যে কতটুকু বিক্রি হয় এই তথ্যটা কালেকশন করে তার অনুযায়ী, এবং এখন যেখানে সর্বোচ্চ রেট যেটি আছে 900 টাকা, এটাকে বাড়ানোর প্রস্তাব আছে। একই সঙ্গে এটার জন্য যে শর্তটা আছে, ধরেন 900 টাকা রেট পেতে হলে 2 লক্ষের উপরে বা 2 লক্ষের কাছাকাছি প্রচার সংখ্যা দেখা যায়, এটাকে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। যেমন 50,000 যার বিক্রয় তাকে সর্বোচ্চ রেটটা দেওয়া হবে। এই জাতীয় সংস্কারগুলো প্রস্তাব করা হয়েছে। এবং এই বিকৃত সংখ্যাটা নির্ধারণ করার জন্য বলা হয়েছে যে এখন যে সরকারি কর্মকর্তারা যারা এটা নিরীক্ষা করেন তাদের পাশাপাশি এখানে সিভিল সোসাইটির লোকজনকে
সংযুক্ত করার কথা বলা হয়েছে, আরও যাদের বিশেষ করে বিজ্ঞাপনের সাথে যারা জড়িত বিজ্ঞাপন এজেন্সির প্রতিনিধিকে যুক্ত করার কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে কিন্তু অনেক ভালো প্রস্তাব আছে, এই জায়গাগুলো স্বীকার করতে হবে, কিছু ভালো প্রস্তাব এই জায়গাটা আছে। সৌরভ ভাই ইউনিয়নের কথা বলছিলেন, যে ইউনিয়নের এই গণমাধ্যমের বর্তমান দুর্দশার জন্য অন্যতম হচ্ছে যে ইউনিয়নের মধ্যে বিভাজন এবং রাজনৈতিকভাবে সেই বিভাজনটা হয়েছে। সে ব্যাপারে একটি প্রস্তাব এখানে আছে গণমাধ্যম কমিশনে, যে ইউনিয়ন কেবলমাত্র ইউনিয়নকে সরকার সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে গণ্য করবে, অন্য কোনো সংগঠনকে আর তারা করবে না। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, গণমাধ্যমের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে কেবলমাত্র ইউনিয়নকে সরকার গ্রহণ করবে, অন্য কোনো সংগঠন মানে অন্য সংগঠন বলতে এডিটর্স কাউন্সিল আছে, নোয়াব আছে, মালিকদের সংগঠন আছে। এখন এগুলোর ব্যাপারে মিন করেছে কিনা সেখানে স্পষ্ট না, কিন্তু বলা হয়েছে সরকার কেবলমাত্র সাংবাদিক ইউনিয়ন। আমি সে জায়গায় আসছি, এটাকে আমার কাছে কিছুটা আমি মানে বাস্তবসম্মত মনে হয় না, কিছুটা না, আমি মোটা দাগেই বলতে চাই বাস্তবসম্মত না। কারণ আমি যে ইউনিয়নটা থেকে নেতৃত্ব দিয়ে আমি আজকে এখানে এসেছি, আপনি যে পরিচয়টি দিয়েছেন, এখানে রাজনীতিকরণের কারণে এই ইউনিয়নের দুর্বলতাটা এমন পর্যায়ে গেছে, যদি আমরা এই ইউনিয়নের উপরে নির্ভর করতে হয়, প্রথমে ইউনিয়নের সংস্কারটা লাগবে। ইউনিয়নের যে অবস্থাটা হয়েছে দলবাজির কারণে, সেখানে বিভক্তিটা একটি ইউনিয়নের মধ্যে কিন্তু অনেকগুলো বিভক্তির জায়গা তৈরি হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণটা ইউনিয়নের উপর এত বেশি, সেখানে যতটা না সাংবাদিকদের জন্য কাজ করে তার চেয়ে বেশি রাজনৈতিক আনুগত্যের জায়গা, রাজনৈতিক পারপাস সার্ভ করার জন্য প্রবণতাটা অনেক বেশি। এবং এটার মধ্যে একটা উদ্দেশ্য আছে, রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে কিভাবে সুবিধা আদায় করা যাবে, কিভাবে হালুয়া রুটির ভাগ পাওয়া যাবে, এই টেন্ডেন্সি থেকে ইউনিয়নগুলো কিন্তু একেবারে ভঙ্গুর অবস্থা। আমি শেষ করছি, এই ভঙ্গুর ইউনিয়নটাকে যদি আপনি বলেন সাংবাদিকদের একমাত্র প্রতিনিধিত্বশীল হবে, আপনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই মুহূর্তে সবচেয়ে সাংবাদিকদের শক্তিশালী অন্যতম সংগঠন হিসেবে বলা হয়, কিন্তু এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে সরকার সেভাবে রিকগনাইজ করবে না। এখন যেটা সরকার সেখানে যায়, সরকারের প্রতিনিধি যায়, ডাকে, এই জাতীয় আরো অনেকগুলো সংগঠন আছে। আরো শুনবো আপনার কাছ থেকে মিস্টার এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। সংস্কার কমিশন গঠন করার স্পিরিটটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, এটা লক্ষ্য করে করা হয়েছে। কিন্তু রিপোর্টটা যা দেখেছি, তারা স্ট্রাকচারগুলি, গণমাধ্যমের যে স্ট্রাকচারগুলো, এটাকে ম্যানেজ করার চেষ্টা করেছে। এতে তো গণমাধ্যমের কিছু আসে যায় না। কারণ আমার বক্তব্য হলো ভিন্ন, আমি এটার পরে লিখেছিও। গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি। গণতন্ত্র যে দেশে থাকবে না, যতটুকু থাকবে গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু থাকবে, সহজ কথা। আর অন্য যত চেঞ্জ করেন কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। দ্বিতীয়ত, তারপরেও আমি বলছি গণমাধ্যমের মূল শক্তি কি? মালিক, সাংবাদিক এবং কর্মচারী। এই তো। এখন আপনি দেখেন, আমি যদি আমার অভিজ্ঞতা দিয়ে বলি, তাহলে আপনি যেমন আবদুল্লাহ সাহেব বলছে হকারদের ডিক্লারেশন, এটা দিয়ে কোনো লাভ হবে না। আপনি সব পেমেন্ট গণমাধ্যমে ক্রস চেকে হবে, যে সার্কুলেশন হকার যে পয়সাটা ফেরত দেবে সেটাও ক্রস চেকে দেবে, তাহলে হিসাব থাকবে। নাহলে হকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, এখন যেমন প্রেসে গিয়ে বলে যে আমার 20,000 ছাপা হয়েছে, আমার 1 লাখ টাকার সার্টিফিকেট দেন, পেয়ে যাবে। হকারও এরকম, একটা পত্রিকার দাম 10 টাকা, পত্রিকার মালিক দিয়ে দিবে 50 টাকা, দেখাই দিবে। সুতরাং ক্রস চেক হলে, এটা আমি লিখছি তাই, ক্রস চেক এটা দিতে হবে। আর আমাদের আছে, প্রেস কাউন্সিল আছে, এটাকে আপনার কোয়াসি জুডিশিয়াল বডি, এদেরকে আপনার ক্ষমতা দিতে হবে। অর্থাৎ এইটাই আমি বলছি। 2 নম্বর আসেন, দেখেন আপনি যেটা বলা হচ্ছে যে মালিক, আমি অবজারভারে চাকরি করছি, মালিক হামিদুল্লাহ চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, সারা পৃথিবী জুড়ে স্বাধীনতার বিপক্ষে মুভ করে পড়ছে, কিন্তু তার পত্রিকার সাংবাদিকদের জন্য কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল। টেলিগ্রাফ ইনক্লাবের গ্রুপে, ইনক্লাবে আমি কাজ করেছি। মৌলানা মান্নান, তিনি বহুত বিতর্কিত ছিল, কিন্তু তার ইনক্লাবে এক কলাম তার বিপক্ষে, রাজাকার খুনি, আর এক কলাম তার পক্ষে স্টেটমেন্ট ছাপা হতো। এস এম আলী, আমি ডেইলি স্টারে কাজ করছি, এস এম আলী মালিক, আমি 8 বছর ছিলাম, আমি ওই লতিফুর রহমানের চেহারা দেখি নাই। এস এম আলী ফাইনাল অথরিটি,
সে এডিটর ছিল, সে যা করছে তাই। হ্যাঁ, তো আপনি এই মালিক এখন আছে কোথাও? মিডিয়াতে পাবেন? কোনো মিডিয়া তার নিউজ করবে এই ক্ষমতা নেই। অর্থাৎ এখন ইউনিয়ন যেমন আব্দুল্লাহ সাহেব বলছে, ইউনিয়ন পলিটিক্যালি ডিভাইডেড, পরিষ্কার। এই ইউনিয়ন যে বিভক্ত ইউনিয়ন, এক ইউনিয়ন উত্তর দিকে গেলে আর এক ইউনিয়ন দক্ষিণ দিকে যায়, সুতরাং সম্ভব না। আমরা তো দেখছি কোনো সাংবাদিকদের কোনো দাবি নিয়ে গেলে যে একটা ইউনিয়ন গেলে আর এক ইউনিয়ন তার পাল্টা করছে, সুতরাং বিভক্ত ইউনিয়ন। আগে দেখেন অবিভক্ত ইউনিয়ন এটা সাংঘাতিক প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতো, মালিক কথা বলতে পারতো না, একটা টেবিল থেকে আরেকটা টেবিলে সাংবাদিক ট্রান্সফার করতে পারতো না। এখন ইউনিয়ন দুর্বল হয়ে গেছে, মূল শক্তি হচ্ছে ইউনিয়নের স্ট্রাইক করা, সেই ক্ষমতা নেই, সেই ক্ষমতা নেই। ইউনিয়নের যারা নেতৃত্বে তাদের কোনো দামও নেই। আমি তো ডিউজের দপ্তর সম্পাদক ছিলাম, আমি জাস্ট একটা প্রেস রিলিজ বিএসএস থেকে এক লাইন লিখে দিতাম, সারা দেশে স্ট্রাইক হতো। এখন তো সেই ক্ষমতা নেই। অর্থাৎ আমি বলছি যে সাংবাদিকরা বিভাজিত, এছাড়া রাজনৈতিকভাবে বিভাজিত, এবং প্রত্যেকটা সাংবাদিক কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ায় গেছে। এবং স্থাপক তো আছে ভিন্ন কথা, সে হলো ব্যক্তিগত স্বার্থের জন্যে। কিন্তু আমি বলতেছি যে সাংবাদিকতা, যদি সাংবাদিকতার স্বাধীনতা চাই, তাহলে তো সাংবাদিকদের রিক্রুটমেন্ট পলিসি নেই, এরে ধরে বসায় দিচ্ছে, লেখাপড়ার কোনো স্ট্যান্ডার্ড নেই, বসায় দিচ্ছে সাংবাদিক। তো সুতরাং এটা আপাতমস্তক যদি চেঞ্জ না করেন তাহলে এটা সম্ভব না। আর বিশেষ করে আমি শেষ কথাই বলবো এইটাই, যে গণতন্ত্র যে দেশে নাই সে দেশে গণমাধ্যমের স্বাধীনতা একেবারেই অসম্ভব। যতটুকু গণতন্ত্র ততটুকু সংবাদপত্রের স্বাধীনতা। এবং আমরা বলছি যে এই লাস্ট আওয়ামী লীগের সরকার ফ্যাসিস্ট হিসেবে বিদায় করছি, ফ্যাসিস্ট সরকারের যে চেহারা গণমাধ্যমের হয় তাই হয়েছে। এখন সাংবাদিক ধরলেও 1 কোটি টাকা, 100 কোটি টাকা। হ্যাঁ, তো এই গণমাধ্যমের কেমনে? প্রত্যেকটা আপনার দেখেন মিডিয়া হাউসে ব্ল্যাক মানি ঢুকে গেছে। কেউ তো দেশের এবং জনগণের ইচ্ছা নিয়ে আসে নাই। আবার সাংবাদিকের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। একটা সংবাদপত্রের সম্ভব প্রশ্ন করা? একটা বলতে পারে। এখন যে সবচাইতে আমি বলবো সমর্থিত এবং সবচাইতে দুর্বল সরকার, এখনো তো দেখেছি সেলফ সেন্সরশিপ, সব কেমনে হবে গণমাধ্যমের সাথে? জি, আপনার প্রত্যেকের কথা শুনলেন এবং তার ভিত্তিতে আলোচনা করবেন, কিন্তু আমি কতগুলো পয়েন্টস জাস্ট একটু আপনাদের আলোচনার সুবিধার জন্য যোগ করতে চাই। যেমন প্রেস কাউন্সিল এর কথা মিস্টার আজিজ বলেছেন, কিন্তু এখন আমরা দেখছি 2024-এর অগাস্টের পর থেকেই প্রায় 250-এর বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তাদেরকে আপনি যেভাবেই যে ফ্রেমেই বন্দি করতে চান না কেন করতে পারবেন, কিন্তু কেউ কেউ মনে করেন যে তারা যে কাজ করেছে সেই অপরাধের জন্য মামলা হয়নি, মামলা হয়েছে মার্ডার কেস বা রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত, এগুলোর কিভাবে নিষ্পত্তি হবে? গণমাধ্যম সংস্কার কমিশন বলছে, যেটা মিস্টার আবদুল্লাহ উল্লেখ করছিলেন, যে একটা মিডিয়া হাউসের মালিকানা থাকার প্রস্তাব, যে একটা হাউসের হাতে অনেকগুলো থাকবে না, তো এতে করে একচেটিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা, বা আপনি মনে করছেন কিনা এটা কার্যকর হলে আপনারা যে ওই হাউসগুলো বাকিগুলো ছেড়ে দেবে বা বিক্রি করে দেবে, সেটা একটা। আমরা দেখছি যে নাগরিক সমাজ যদিও এই কমিশনের প্রস্তাবগুলোকে সমর্থন করছে, কিন্তু সাংবাদিক ইউনিয়ন, সেটা বিএফএজিও, ডিউজে বা সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব, গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠন, এইসব বিষয়ে আসলে খুব একটা সরব না, যতটা সরব তাদের থাকা উচিত ছিল বলে অনেকেই মনে করেন। আমরা দেখছি যে তথ্য উপদেষ্টা সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশের প্রতি যত সমর্থন প্রকাশ্যে খানিকটা সমর্থন ব্যক্ত করেছেন, কিন্তু জাতীয় গণমাধ্যম কমিশনের প্রস্তাবের বিষয়ে নীরব রয়েছেন। একটা ধারণা যে ব্যুরোক্রেসি এখানে একটা বড় বাধা, বা তাদের কারণে তিনি এই বিষয়ে কথাবার্তা বলতে চাইছেন না। সরকার একদিকে সাংবাদিকদের হয়রানি, নিপীড়ন, নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আইন করে সুরক্ষা দেবার চেষ্টা করছে, কিন্তু হয়তো করবে। অন্যদিকে যে গণমাধ্যমের লাইসেন্স, নিবন্ধন, তদারকির পূর্ণ নিয়ন্ত্রণ যদি নিজের কাছে থাকে, তাহলে আসলে গণমাধ্যম শেষ পর্যন্ত কতটা স্বাধীন হবে। একটা হচ্ছে স্থানীয় সাংবাদিকতা, যেটা স্বাধীন সাংবাদিকতা, যেটা আমরা দেখি, বা স্থানীয় পর্যায়ের এখানে রাজনীতি, ব্যবসা এবং আমলাতন্ত্রের যে ধরনের হস্তক্ষেপ লক্ষ্য করা যায়, দীর্ঘমেয়াদী এটা কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনারা মনে করেন? প্রফেসর ওবায়দ ফেরদৌস। না, ঠিক আছে, কমিশনের রিপোর্ট আমি একটু করে দেখেছি, কিন্তু যেটা বলেছে যে এক হাউস এক গণমাধ্যম, আমি কিন্তু এটাকে সমর্থন করি। কিন্তু আপনি দেখেন আইস ভাই খুব রাইটলি পয়েন্ট আউট করেছে, বাংলাদেশে এই গত 20, 25, 30 বছর থেকে আমরা দেখেছি কারা পত্রিকা কিংবা টেলিভিশন বের করে, 2-1টা ব্যতিক্রম বাদ দিয়ে বেশিরভাগ এরা হচ্ছে কালো টাকার মালিক, এরা হচ্ছে ভূমিদস্যু,
কালো টাকাগুলোকে সাদা করতে চায়, হয় অন্য বা এইটাকে ব্যবহার করে সে এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, হয় পলিটিক্যাল ইন্টারেস্ট, না হলে বিজনেস ইন্টারেস্ট। ফলে যে মালিকানার কাঠামোর মধ্যে, যেটা আমরা থিওরিটিক্যালি বলি যে পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মিডিয়া, ওনারশিপের স্ট্রাকচারটা তুমি দেখো, জাস্ট টিভি এবং পত্রিকার মোটা দাগের মালিকানা দু একটা ব্যতিক্রম বাদ দিয়ে দেখবেন আপনি এরা হচ্ছে মূলত ব্যবসায়ী এবং প্রচুর কালো টাকা সারপ্লাস হয়ে যায়, তখন এটাকে সাদা করতে হয়। এবং একই হাউস থেকে 6 থেকে 7টা টেলিভিশন, পত্রিকা, অনলাইন আপনি খুঁজে পাবেন। টিভিএসএ আমেরিকা, পৃথিবীর অনেক দেশকে আটকে দেওয়া হয়েছে যে 20 একটা মডেলই আছে যে আপনি চাইলেই একটা পত্রিকায় 20% শিওর থাকলে টেলিভিশনের 20-র বেশি আপনি পাবেন না। একটা হাউসে যদি থাকে তাহলে টোটাল অডিয়েন্সের কত বেশি আপনি কন্ট্রোল করেন। সো আপনি যে ফেক ন্যারেটিভ তৈরি করবেন তার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি হবে। কাজে ওয়ান হাউস ওয়ান মিডিয়া যে পলিসি, এটা আমি আপনাকে সাপোর্ট করি, কিন্তু যেটা আমি বললাম যে এটা বাস্তবায়ন করা কি আদৌ সম্ভব হবে, হওয়া তো উচিত ছিল। এই যে এই মালিকানার চোখ দিয়ে যদি দেখেন, আরেকটা স্টেক হোল্ডারকে সাংবাদিক, তো মালিকের যেহেতু সাংবাদিকরা কাজ করে, তার এগেইনস্টে ভূমিদস্যুদের বিরুদ্ধে যে মালিক থাকে তার এগেইনস্টে সাংবাদিক একটা নিউজ এনে করতে পারবে না। তো এর বাইরে কে থাকে, আমাদের অডিয়েন্স যারা থাকে টেলিভিশন কিংবা পত্রিকার যারা দর্শক, পাঠক, শ্রোতা। এর বাইরে হচ্ছে বিজ্ঞাপন দাতাদের একটা বড় চাপ থাকে। বিজ্ঞাপন দাতারাও দেখবেন অনেক সময় নিউজ কিংবা প্রোগ্রামকে তারা ঠিক করে দেয়। এটা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট যে বইটা আমরা, তারা কিন্তু এইভাবেই চমৎকার দেখানোর চেষ্টা করেছে কীভাবে ফিল্টার হয়ে আলটিমেটলি সংবাদপত্র কিংবা মিডিয়ার স্বাধীনতা একটা মিথ পর্যায়ে চলে যায়। তারপরেও কেন টিকে থাকে জানেন, যে প্রতিদিন আমার বাসায় যে খবরের কাগজটা যায়, এইটাকে এক্স পত্রিকা না নিয়ে আমি চাইলে কিন্তু ওয়াই পত্রিকা নিতে পারি। আমার হাতে রিমোটটা থাকে, টেলিভিশন এই চ্যানেলটা না দেখে ওই চ্যানেল দেখতে পারি। তাহলে কেন একটা পত্রিকা 6 লক্ষ চলে সার্কুলেশন, কেন আর একটা পত্রিকা 6,000ও চলে না? আলটিমেটলি তাহলে পাঠকের কাছে, অডিয়েন্সের কাছে একটা জবাবদিহিতা আপনাকে করতে হয়। এর মধ্য দিয়েই একটা জায়গা হতে নির্মাণ হয় যে আপনি একটা পত্রিকা সারাক্ষণ বানান ভুল করছে, মিথ্যা তথ্য দিচ্ছে, এটি দেশে বেশি দূর যেতে পারবে না। আলটিমেটলি অডিয়েন্স কিংবা পাঠকের কাছে কোথায় যেন আটকা থাকবে। মালিক যতই বাজে কাজ করুক, মালিক যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক, আলটিমেটলি প্রতিদিন সকালে কিংবা প্রতি মুহূর্তে টিভিতে অডিয়েন্স কিংবা পাঠকের কাছে একটা অ্যাকাউন্টেবল তাকে হতে হয়। এই কারণে কোনোটা চলে, কোনোটা চলে না। কিন্তু কোনো একটা টিভি কিংবা পত্রিকা দাবি করছে তাদের 20 কোটি টাকা লস, তারপরেও কেন চালায় পত্রিকাটা? মধুটা কি তাহলে? এই যে 20 কোটি টাকা লসের পরেও যে টিভি এবং পত্রিকা দিনের পর দিন চালিয়ে যায়, তার মানে একটা মধু এখানে কোথাও একটা আছে। সেই মধুটায় এটাকে ব্যবহার করে যে আমার একটা বড় ব্যবসা আছে, আমি টাকা দিব না, ট্যাক্স ফাঁকি দিব, সরকারের কাছে একটা পোটেনশিয়াল থ্রেট যে আমাকে ঘাটাতে আসো না, আমার 3টা পত্রিকা আছে, 2টো টিভি আছে, আমি কিন্তু তোমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করব। এই পোটেনশিয়াল থ্রেটটাকে বাস্তবায়ন করবার জন্যও 20 কোটি 30 কোটি টাকা লসে রেখেও তাদের ভাষায় তারা কিন্তু টিভি পত্রিকা চালিয়ে যায়। এর সাফার কে হয়? সাংবাদিকরা। যেটা আমাদের সৌরভ ভাই বলেছেন, সাংবাদিকরা বেতন পায় না, তাদের কোনো ওয়েস্ট বোর্ড মানা হচ্ছে না, অনেকের সাংবাদিকের, প্রচুর সাংবাদিকের চাকরি চলে গেছে, পত্রিকা বন্ধ হয়ে গেছে, আপনি দেখবেন। তারপরেও মালিকরা কিন্তু তাদের মতো করে ইন্টারেস্ট দেখছে, সাংবাদিকরা এখানে কিন্তু সাফার করছে আসলে। আর কোয়ালিটি সাংবাদিক এখানে হচ্ছে না। যে কোনো ফর্মে আপনি যে কাউকে, যেমন কমিশনে কিন্তু বলা হয়েছে যে অবশ্যই একটা নিয়োগপত্র থাকতে হবে, তার আইডি থাকতে হবে, সেটা কিন্তু মানা হচ্ছে না। তো পত্রিকার ক্ষেত্রে হয়তো ওয়েস্ট বোর্ড যারা পাবে তাদের ক্ষেত্রে হবে, টেলিভিশনে তো একেবারেই কোনো কিছু নাই। কাজে এক ধরনের আমার মনে হয় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটা গ্র্যাজুয়েশন থাকতে হবে, একটা পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এথিক্যাল সাংবাদিকতা করতে পারে কিনা, কোয়ালিটি সাংবাদিকতার জায়গায় সে যেতে পারবে কিনা। যেমন বাংলাদেশে দেখবেন যে 600-র উপরে ঢাকা থেকে পত্রিকা বের করা আছে, 3,500 অনলাইন আছে। যে কাউকে বলছে কোথায় কাজ করো, আমি সাংবাদিক, আমি গণমাধ্যম, সেটা আইডি নিয়ে ব্যবহার করছে এবং অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেল করছে। কালো টাকা তারা যারা মালিক তাদের সঙ্গে যোগসাজশ করছে এবং কালো টাকার মালিকরা সাংবাদিকদের লবিস্ট হিসেবে নিয়োগ করছে। গাজীপুর এই অঞ্চলে আপনি প্রচুর পাবেন, তাদের ট্রাকে লোড বেশি, লোড কমানোর জন্য সাংবাদিকদেরকে ব্যবহার করা হয়। যে পরিবেশ দূষণ করছে, তাদের পানি ময়লা পড়ছে, গার্মেন্টসের মালিক আবার পত্রিকারও মালিক, কাজে গার্মেন্টসের এই যে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টের জন্য তাকে আবার সাংবাদিকের লবি হিসেবে ব্যবহার করছে। সো এটা বিশাল একটা, আমি বলবো যে একটা সিন্ডিকেটের মতো এখানে হয়ে গেছে। কাজেই খুব সহজ না এটাকে ভেঙে এই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে সামনে আনা খুব সহজ বলে আমার মনে হয় না অন্তত। জি মিস্টার এম আজিজ। না, আমার বক্তব্য হচ্ছে যে সমস্যার অন্ত নাই আমার কাছে, কিন্তু বাস্তবে ধরেন 80 সাল থেকে আমি অবজারভারে, আমি তো তখন আমি এই গণমাধ্যমের আকাঙ্ক্ষায়, নেশায় এবং বেতনও বেশি ছিল, এই কারণে কিন্তু এসছে। এবং অবজারভার, ইত্তেফাক সবচেয়ে বড় পত্রিকা ছিল। আপনি চিন্তা করেন তখন তো মালিকের ইন্টারফারেন্স ছিল না। সুতরাং মালিক এখন চাকরি দেয়, মালিক এখন পলিসি ডিকটেট করে, মালিক এখন প্রমোশন দেয়, মালিক এখন করে সম্পাদক হয়, পাবলিশার হয়। সুতরাং আমার প্রস্তাব হচ্ছে একটা মালিক যখন প্রতিষ্ঠান হবে মিডিয়া হাউস,
তখন সম্পাদক এবং পাবলিশার, মালিক, সম্পাদক, পাবলিশার অবশ্যই আলাদা হতে হবে, আলাদা হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সাংবাদিকদের ধরেন একটা প্রতিষ্ঠান করতে হলে অন অ্যান অ্যাভারেজ 80% যায় কিন্তু তার প্রতিষ্ঠানের যায়, আর শ্রমিক সাংবাদিকদের বেতনে যায় মাত্র 20%-এর মতো। এই 20%-এ যত বার্গেনিং করে কম দেয় যত, এবং আপনি দেখেন প্রত্যেকটা হাউজে দেখেন মালিকের বিত্ত বৈভবের কোনো কমতি নেই, কিন্তু কোনো সাংবাদিক কর্মচারীর মুখে হাসে কিন্তু পয়সা পকেটে নেই। এটা হলো বাস্তবতা। তো এই জন্য আমি বলছি যে যেমন একটা মিডিয়া হাউসে অনেকগুলো প্রতিষ্ঠান থাকা, এটা একটা যৌক্তিক আছে একটা, না থাকাটা যৌক্তিক না অযৌক্তিক, মানে থাকা উচিত, একটা থাকা উচিত। একটা মিডিয়া হাউস তার কোনো কমিটমেন্ট নাই, কিছু নাই, এমনও প্রতিষ্ঠান মিডিয়া হাউস আছে 5-6টা আছে, সাংবাদিক ভাড়া করে মানে মিনস অনেক সাংবাদিক গেলে তার প্রোটেকশনের জন্য কাজ করতে হবে, সিনিয়র যে তার প্রোটেকশন, ওই হাউসের প্রোটেকশনের জন্য কাজ করতে হবে। আছে না এরকম হাউস, আছে না? তো সুতরাং সাংবাদিক তো স্বাধীনভাবে কাজ করতে পারে না। আবার সাংবাদিক মিডিয়া হাউস আছে, সরকারের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, সম্পাদকরা নানান রকম, সরকার কোনটা থাকবে না থাকবে সেটাও সাংবাদিকরা মিডিয়া হাউস ডিকটেট করে। তো সুতরাং এখানে নানামুখী সমস্যা, এই সমস্যার সমাধান করতে আসলে গণতান্ত্রিক ব্যবস্থা যদি না দাঁড়ায় দেশে, তাহলে এটাকে সম্ভব না। মানুষকে মাফিয়া চক্র যতক্ষণ পর্যন্ত সরকারে এবং গণতান্ত্রিক ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারবে ততক্ষণ পর্যন্ত মিডিয়ার স্বাধীনতা আসবে বলে মনে হয় না। আমি যেটা বললাম 80-তে যে অবস্থায়, যে আকর্ষণে আসছি, BCS এর চাকরি ফেলে এখন এমন জায়গায় এসে পড়ছি যে পতিত সরকারের মতো পতিত সাংবাদিক হয়ে গেছে। সুতরাং এই দুর্দশা হলে তাই কামনা। মিস্টার আব্দুল্লাহ, যে কথাটি এর মধ্যে চলে এসছে তারপরে আমি আর একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো প্রস্তাবও আছে। আমরা শুধু নেগেটিভ, অবাস্তবায়ন যোগ্য যেগুলো আমরা বলছি, এর বাইরেও কিন্তু অনেকগুলো ভালো ভালো প্রস্তাব আছে। প্রশ্ন হচ্ছে যে এগুলো বাস্তবায়ন যোগ্য, সেগুলো বাস্তবায়ন হচ্ছে কি না সেটাও একটা প্রশ্ন। টেলিভিশনের ব্যাপারে যেমনটি বলা হয়েছে, টেলিভিশন যে একটা তো ক্রস অনারশিপের জায়গাটা, এটা অবশ্যই জরুরি, এবং বিশেষ করে একই হাউসে 5-6টার এটা আলোচনা এসছে। আপনি সাম্প্রতিক সময়েও যদি দেখেন, একই একদম দাড়ি কমা সহ একই লেখা স্তুতি বাক্য দিয়ে সেটা 3-4-5টাতে প্রত্যেক দিন, যে আগে যেরকম শেখ হাসিনার ব্যাপারে স্তুতি বাক্যগুলো তার চেয়ে তো আরো বেশি করে প্রতিযোগিতায় নেমেছে এখনকার বর্তমান ক্ষমতা দল। চাচ্ছে না, কিন্তু শেখ হাসিনা হয়তো চেয়েছেন কিন্তু এখন চাচ্ছে না, তারপরেও করছে। কি কারণে? তাদের কর্পোরেট সাম্রাজ্যের জন্য যেসব হুমকি আসছে সেগুলোকে মোকাবিলা করার জন্য এই মিডিয়াগুলোকে ব্যবহার করছে। এই কারণে আমি মনে করি সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে এটা এখন আরো বেশি তারা প্রমাণ করছে যে এই প্রস্তাবগুলো মানে যথোপযুক্ত। আর দ্বিতীয় হচ্ছে টেলিভিশনের ব্যাপারে কিছু সুবিধার জায়গার কথাও বলা হয়েছে, যেমন টিআরপি নিয়ে যা হচ্ছে নানান ধরনের হয়, এটার ব্যাপারে এটা স্বচ্ছতার জায়গাগুলো বলা হয়েছে। সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন ঘোষণা টেলিভিশনগুলোতে আসে, এগুলো বিনামূল্যে প্রচার করতে হয়, সেটা বলা হয়েছে। এখানে প্রস্তাব করা হয়েছে যে যাতে এই সরকারি ঘোষণাগুলো প্রচারের জন্য সরকারকে টেলিভিশনকে ফি দিতে, তাহলে সেই টেলিভিশনের কিন্তু একটা আর্থিক মানে জায়গাটা, ভিতের জায়গাটা কিন্তু এখানে একটা, এখন সংবাদপত্র সরকারি বিজ্ঞাপন পায় কিন্তু টেলিভিশনের সেই সুযোগ নেই। এই সুপারিশ বাস্তবায়ন হলে কিন্তু টেলিভিশনগুলো এই জায়গায় সরকারের পক্ষ থেকে একটা সাপোর্ট পাওয়ার একটা সুযোগ আছে। টেলিভিশনগুলোর আরেকটি জায়গা হচ্ছে যে সরকারি স্যাটেলাইটটা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখানে প্রস্তাব করা হয়েছে যে এই বাধ্যতামূলক সরকারি স্যাটেলাইট ব্যবহার করতে হবে, এটা যাতে তুলে নেওয়া হয়। এটা কিন্তু একটা ভালো প্রস্তাব। তাহলে এই সরকারি স্যাটেলাইট ব্যবহার করার কারণে বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে না। এটা যদি তুলে নেওয়া হয় তাহলে পৃথিবীর অন্যান্য জায়গায় যেভাবে আগে দেখা যেত সেটা দেখা যাবে। এই জাতীয় আরও অনেকগুলো সংবাদপত্রের ব্যাপারে 14 বছর ধরে সংবাদপত্রের বিজ্ঞাপনের রেট বাড়ে না, যেখানে একটি সংবাদপত্রের প্রাইভেট বিজ্ঞাপনের রেট হচ্ছে প্রতি কলাম ইঞ্চি 20,000 টাকা, সেটা হচ্ছে সরকারি রেট হচ্ছে 900 টাকা, ফার্স্ট পেজে হলে 100% মানে 1800 টাকা, যেখানে 20-25 হাজার টাকা হলো প্রাইভেটের জন্য, আর সরকারি বিজ্ঞাপন ছাপতে হয় তাকে 1800 টাকা রেটে পার কলাম ইঞ্চি। তো এই যে একটা ব্যবধানের জায়গা, এটা গুছানোর জন্য কিন্তু এখানে প্রস্তাব করা হয়েছে। এই জাতীয় সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে ব্যুরোক্রেসিতে যে প্রতিক্রিয়াটা, ব্যুরোক্রেসির যে রিজার্ভেশন, তারা যে এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এটার একটা যৌক্তিক কারণ হলো গণমাধ্যম কমিশন অধ্যাদেশ নিয়ে
গণমাধ্যম কমিশন অধ্যাদেশ এবং যেটা সুরক্ষা আইন, সাংবাদিক সুরক্ষা আইনের বিরুদ্ধেও এই জায়গায় একটা শক্ত অবস্থান আছে ব্যুরোক্রেসি। এটার যৌক্তিক জায়গাটা, তারা যুক্তি যেটা দিচ্ছেন এটা একেবারে আপনি উপেক্ষা করতে পারেন না। তাদের কথা হচ্ছে যে সাংবাদিকতা এখন যে পর্যায়ে গেছে, কারণ পেশাদারিত্বের জায়গাটা একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। সাংবাদিক নামদারিদের উৎপাতে সারা দেশে মানে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গা যদি আপনি কোনো রকম শুদ্ধির জায়গা না এনে এভাবে ক্ষমতাটা শুধু একতরফাভাবে ক্ষমতা দেন, তাহলে এটা যে অপচর্চাটা হবে, তাহলে সেটা আরেক ধরনের বিশৃঙ্খলা তৈরি। এই জায়গায় যে বাধা, এই জায়গায় যারা বাধা তৈরি করছেন যে ব্যুরোক্রেসি, তারা নিজেরা কতটা পেশাদার না সেই জায়গাও আছে, সেটাও আছে, সেটাও বলবেন আপনি। কিন্তু এই যে শুদ্ধির জায়গাটার সাথে শর্তযুক্ত, কিন্তু গণমাধ্যম কমিশন কিন্তু দুটোই প্রস্তাব করেছে। সাংবাদিকতায় শুদ্ধির জায়গাটার উপরও জোর দিয়েছে, কিন্তু আমরা সেটাকে যদি ইগনোর করে শুধুমাত্র ক্ষমতায়নের এবং অধিকারের বিষয়টা নিশ্চিত করি, একজন সংবাদকর্মী হিসেবে সাংবাদিকদের ইউনিয়নে কাজ করার লোকে আমি খুবই খুশি হব যদি এই সুরক্ষা আইন পাশ হয়, কারণ এখানে এত বেশি ক্ষমতা দেওয়া আছে, আমরা যা খুশি তাই করতে পারবো। কিন্তু তার পাশাপাশি যারা এগুলাকে অপব্যবহার করবে এই আইনটাকে, সেটার যদি প্রতিকার না করেন, তাহলে কিন্তু একসময় এটা পুরো পেশার জন্য একটা বুমেরাং হয়ে যাবে, এবং সেটা পুরো পেশাকে আমি মনে করি মারাত্মক হুমকির মুখে ফেলবে। কারণ আমরা যখন দেখবো একজন ভুয়া সাংবাদিক যার কোনো পড়ালেখা নাই, সে এই আইনকে তাদের সুরক্ষা রক্ষা কবচ হিসেবে নিয়ে যা খুশি তাই করবে যে কোনো জায়গায় গিয়ে, এই জায়গাগুলো একই সঙ্গে একটা আরেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে যদি সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হয়, এবং আপনি যেটা যথার্থভাবে বলেছেন যে এই যে একটা গণমাধ্যম কমিশন একটা প্রস্তাব করলো, এটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন যারা হওয়ার কথা, যারা এটা নিয়ে সেমিনার করার কথা, পর্যালোচনা করার কথা, সভা করার কথা, মতামত দেওয়ার কথা, তারা সবাই কিন্তু একটা নীরব মানে কি একেবারে স্তব্ধ, কোনো বিকার নাই তাদের কাছে। তারা তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করে সেমিনার করে বলতে পারে যে প্রস্তাবগুলো এসছে এটার মধ্যে এতটুকু গ্রহণ করা যায়, এতটুকু গ্রহণ করা যায় না, এগুলো যে সামনে নিয়ে আসবে এ নিয়ে কোনো তাদের কোনো ব্যস্ততা নাই, বিকার নাই, একেবারেই উদাসীন বলা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমি এর সঙ্গে যোগ করতে চাই, সংবাদ মাধ্যমের উপর সরকার এবং রাজনৈতিক সরকারের যে হস্তক্ষেপ, সেটি কিভাবে কমানো যায়। পুরোপুরি হয়তো মুক্ত থাকতে পারবে না, কিন্তু এটি যদি এখন 100 ভাগ থাকে, এটা অন্তত 10% নামিয়ে আনতে হবে। কারণ নিয়ন্ত্রণ, যেমন ডিএফপি বা সরকারের সাথে যেসব কাজকর্ম, সেখানে তার একটা নিয়ন্ত্রণ থাকবে এবং অংশীজনরা ঠিক করবে সংবাদ মাধ্যম কিভাবে চলবে। রেডিও, টেলিভিশন, অনলাইন অংশীজনরা ঠিক করবেন, আইন অংশীজনরা করবেন, এবং এই সাংবাদিক সুরক্ষা আইন বা সংবাদপত্র সংবাদ মাধ্যম কর্মী সুরক্ষা আইনও অংশীজনরা করবে। এখানে যদি সরকারের অনুমোদনের প্রয়োজন হয়, অনুমোদন দেবে, তারা একটা ছাড়পত্র দেবে। এমনকি সংবাদ মাধ্যমে যে কমিশন, সে কমিশনও আমি মনে করি অংশীজনরা করবে। বিজিএমই যদি তারা তাদের মতো স্বাধীন প্রতিষ্ঠান চালাতে পারে, সাংবাদিকরা কেন পারবে না? সরকারের উপর কেন নির্ভর করতে হবে? অর্থাৎ বিজিএমএ সরকারকে টাকা দেয়, আর আমরা সরকারের কাছ থেকে টাকা নিই। সরকারের কাছ থেকে টাকা নেওয়াটা বন্ধ করতে হবে। সরকারি প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না, এটি খুবই কঠিন প্রশ্ন, বা এই তিনটি একীভূত হওয়া। যেমন বাংলাদেশে ধরেন, আমার যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সুযোগ থাকে, মানে সংবাদ মাধ্যমের, বেসরকারি সংবাদ মাধ্যমের, সেখানে সরকারি আরেকটি প্রচার মাধ্যম কেন দরকার হবে? পৃথিবীর অনেক দেশের তথ্য মন্ত্রণালয় নেই, কিন্তু আমরা তথ্য মন্ত্রণালয় করেছি। আমার মনে হয় যে এটা কারিগরি, এই কমিশনকে সাধুবাদ জানাই। আবার অনেক দেশে সরকারি অর্থে পরিচালিত গণমাধ্যম সরকারের বিরোধিতা করতে পারে, বাংলাদেশেও করেছে। এরশাদ যখন ক্ষমতায় ছিল, সরকারি পত্রিকা, সরকারি কোষাগার থেকে যে অর্থ সাংবাদিকরা নেন, তারা এরশাদের আদেশ অমান্য করে 7 দিন পত্রিকা বন্ধ রেখেছে বাংলাদেশে, পুরো বাংলাদেশে। কারণ অংশীজনরা তখন সাংবাদিকতাকে তার প্রধান হাতিয়ার হিসেবে নিয়েছিল, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে নিয়েছে। কিন্তু এরপর আমরা পারিনি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আর এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা 5 আগস্টের আগের সংবাদ মাধ্যম, কোথাও টেলিভিশনও
মানে সংবাদ মাধ্যম, টেলিভিশন, পত্রিকা এবং টেলিভিশনের যদি চেহারা দেখেন 5 আগস্টের আগে কী ছিল এবং 5 আগস্টের পরে, তাহলে সত্য কোনটা? সত্য কি ক্ষমতার বন্দনা? সত্য কি অতীত শাসকের নিন্দাবাদ? শুধু অবশ্যই নিন্দা। আমরা যখন ক্ষমতাসীনদের প্রশ্ন না করতে পারবো, ততদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা স্বাধীন হবে না। বাংলাদেশের এরপর 54 বছরের ইতিহাস হচ্ছে অতীত সরকার কি করেছে, অতীত সরকার কতটা স্বৈরাচারী ছিল, কতটা খারাপ ছিল, এবং হয়তো এই সরকার গেলে আমরা ওই একই কথা বলবো, কিন্তু সেটা যাতে না বলা হয়। এই সরকারের যদি ভুল ত্রুটি সেটা যখন আমরা প্রশ্ন করতে পারবো, আব্দুল্লাহ ভাই বলছিলেন যে প্রশ্ন করতে পারছি না কেন, তাহলে ভয়টা কোথায়? নিশ্চয়ই কোথাও ভয় আছে, হয় মালিকের ভয় অথবা আমার চাকরি যাওয়ার ভয়। এটা যখন থাকবে না, তখনই বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রকৃত সংবাদ মাধ্যম হবে। অনেক বিষয় আছে, যেমন আমরা সাংবাদিকদের বেতন ভাতার কথা বলছি। বাংলাদেশে এমন কি একজন স্বাধীন সাংবাদিক পাওয়া যাবে যিনি কোনো প্রতিষ্ঠানের সাথে নেই, কিন্তু তিনি লিখে বা বলে তিনি একটা নিরাপদ বা একটা সচ্ছল অবস্থায় থাকতে পারছেন? মানে তিনি সাংবাদিক হিসাবে তিনি একজন লরেন্স লিপসুস হওয়ার চিন্তা করতে পারছেন? পারেন না। একজন এসএমআরই হওয়ার চিন্তা করতে পারেন না। মানে কঠিন অবস্থা। কিভাবে? আমার প্রথমত আমি মনে করি অংশীজনদের একত্রে হতে হবে। সাংবাদিক মালিক যে তিনি সংবাদ মাধ্যমের মালিক হতে হবে। যে বলছেন যে এক প্রতিষ্ঠানের একটি কী বলে একই কোম্পানির একাধিক সংবাদ মাধ্যম না থাকা, তিনি কোম্পানি একই মালিক আলাদা আলাদা কোম্পানি করবেন, তখন কী করবেন? আপনি তো আইনের ফাঁকফোকর তো বন্ধ করতে পারবেন না, যেমন ডিএফপি। সুতরাং আমরা আশা করি, যা আশা করি তা হয় না, যা আশা করি আমরা ফাইনাল রাউন্ড ক্লোজিং রিমার্কস, এবং এখানটাতে আবার ওই যে কমিশনের প্রস্তাবনা, আপনাদের অবজারভেশন এবং কি আসলে আশু করা দরকার বলে মনে করেন, দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদে কি করা যেতে পারে, কোনো সুনির্দিষ্ট এর বাইরেও যদি কোনো রকমের প্রস্তাবনা থাকে, মিস্টার এম এ আজিজ আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। 2 থেকে 3 মিনিট আমি প্রথমে বলবো যে সাংবাদিকরা আগে প্রথমে ইউনাইটেড হতে হবে, কারণ সাংবাদিকরাই এই দেশের সবচাইতে বড় প্রেশার গ্রুপ হতে পারে, কিন্তু সেটা অসম্ভব হয়ে গেছে। রাজনৈতিকভাবে এত বিভাজিত, এটাকে এক করা সম্ভব না। সুতরাং এখানেই একটা বড় ক্ষত। দ্বিতীয়ত হচ্ছে দেশে অবিরাম সংগ্রাম করতে হবে সাংবাদিকদের গণতন্ত্রের জন্য। অন্য সব সরকারের রাজনৈতিক দলেরও গণতন্ত্র নেই, দেশ উন্নয়নের জন্য গণতন্ত্র নেই। অনেক দেশে রাজা শাসিত, স্বৈরাচার শাসিত দেশ উন্নত আছে, কিন্তু গণতন্ত্র নাই সেই দেশে কোনো সংবাদপত্র নাই, সোজা কথা। সুতরাং গণতন্ত্র ফার্স্ট, আমার বক্তব্য হচ্ছে। সুতরাং ক্ষমতাকে প্রশ্ন করার শক্তি অর্জন করতে হবে। যেমন ঢাকা শহরে আপনি ধরেন, এই যে এখানে যারা বসে আছি মরালের সবাই সৎ। আপনি গ্রামে যান, ঢাকা শহরে বাউন্ডারির বাইরে যান, সাংবাদিকরা সাংঘাতিক সব। প্রেস ক্লাবে যান, এই অমক অনলাইন তমক অনলাইন, একটা প্রেস কনফারেন্স হতে গেলেই টাকার জন্য বসে থাকে। ইজ্জত আছে সাংবাদিকদের? ওই সাংবাদিকদের ওই জায়গাটা ফেরত যেতে হবে। এটা একটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা অসম্ভব। গণতন্ত্র কে করবে? এটার মূল মাঝি হচ্ছে রাজনীতিবিদ, যারা সরকার পরিচালনা করে। সেখানে তো এখনও ঠিক করতে পারল না। 54 বছর দেশ স্বাধীন হলো, কিন্তু দেশ তো ঠিক হচ্ছে না। দ্বিতীয়ত মালিক, আমি যেটা উদাহরণ দিলাম, 3টে মালিকের 3টে ক্যারেক্টার বললাম, এখন একটা মালিক দেখাইতে পারবেন? সুতরাং মালিককে প্রতিষ্ঠান করতে হলে দেশ এবং জনগণের জন্য মিডিয়া বের করতে হবে। এটাই হবে মূল ফিলোসফি গণতন্ত্রের জন্য, আইনের জন্য, সুশাসনের জন্য। কোনো রকম তার পার্সোনাল ইন্টারেস্টে, তার ব্যবসায়িক ইন্টারেস্টে বা কোনো ভিআইপি হওয়ার জন্যে বা ব্যবসায়িক ইন্টারেস্টে কোনো নিউজ ছাপলে তাকে ধরতে হবে। সুতরাং গণতন্ত্রের যে আবহাওয়া আর সাংবাদিকদের যে নিরাপত্তার কথা বলছে, যেটা সিকিউরিটি, 1974 সালের অ্যাক্টটা ছিল এমপ্লয়িজ সার্ভিসেস কন্ডিশন অ্যাক্ট। এটার জন্য কিন্তু আমরা মুভমেন্ট করছি। এই ইনু সাহেব এটার ছিল, তথ্যমন্ত্রী ছিল। আমরা যাওয়ার সাথে, আমি তখন পিএফবির মহাসচিব ছিলাম, যাওয়ার সাথে সাথে 1974, তাহলে তো এটা কোনো অসুবিধা নেই, আরে এটা হয়ে যাবে। পরে দেখা গেল আটকে গেছে, কারণ তো সাংবাদিকদের বেনিফিট আছে, সুরক্ষা আছে, ওইটার ব্যাপার নেই। সুতরাং আমাদের তো আছে 1974 সালের
একটাকে শুধু রিভাইভ করে দিলেই হয়। জি। নতুন করে যদি করতে চায় এটা ওই সচিবালয়ের মতো জ্ঞান। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার সোহরাব হোসেন। না, এখন সমস্যা আমরা চিহ্নিত করলাম, গণমাধ্যম কমিশনও করলো, সমাধানটা কীভাবে আসবে। সেক্ষেত্রে সরকারের যেমন সহযোগিতা প্রয়োজন হবে, সরকারকে গণতান্ত্রিক হতে হবে, এটা আজিজ ভাই বললেন। মালিকদের গণতান্ত্রিক হতে হবে, মালিকদের সংবাদ মাধ্যমের মালিক হতে হবে। অন্য প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য সংবাদ মাধ্যম খোলার যে প্রবণতা, অপসংস্কৃতি, সেটা বন্ধ করতে হবে। আর সংবাদ মাধ্যমের যে অংশীজনরা, অর্থাৎ পেশাদারী সাংবাদিক যারা, তাদেরকে সাংবাদিকই হতে হবে। মালিকেরও তোয়াজ করবে না, সরকারেরও তোয়াজ করবে না। তোয়াজ নীতি থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আমরা চাই যে অবস্থা আছে এর থেকে এর উত্তরণ ঘটবে আশা করি। কারণ এত বড় গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পর মানুষের আশা জাগ্রত হয়েছে, মানুষের মানুষ ভরসা করার জায়গা পাচ্ছে। এবং ইতিমধ্যে তো গত 10 মাসে তো আমরা দেখেছি মানুষ তো সমালোচনা মুখর। আর আমরা গণমাধ্যম যদি এখন প্রচলিত গণমাধ্যম, মূলধারা গণমাধ্যম যদি হাত গুটিয়ে বসে থাকি, আমরা যদি না বলি, সেই কথাগুলো কিন্তু অবলা থাকবে না, কেউ মুখ বন্ধ করে রাখবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সত্য বেরিয়ে আসবে এবং যখন দেখবে মানুষ, দর্শক বা শ্রোতা, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য কথা পাচ্ছে, তারা মূলধারা গণমাধ্যমে পাচ্ছে না, তখন কিন্তু এই রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্র থেকে মুখ ফিরিয়ে নেবে। তো সেই মুখ ফিরিয়ে যাতে না নেয় দর্শক শ্রোতা, আমাদের সেটা চিন্তা করতে হবে, আত্মসমালোচনাও করতে হবে। আমরা শুধু সরকারের সমালোচনা করব, নিজেদের সমালোচনা করতে হবে তার আগে। মিস্টার আব্দুল্লাহ, গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যতম একটা, তাদের রিপোর্টের একটা অন্যতম একটা দুর্বল দিক আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমাদের এই সংস্কার কমিশনের রিপোর্টে সম্পাদকীয় প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করার তেমন কোনো প্রস্তাবনা আমি দেখি নাই। মালিকানা নিয়ে অনেক প্রস্তাব আছে, এখানে মালিকানা ভেঙে চুরে নানানভাবে নানান ধরনের প্রস্তাব আছে, সেগুলো অনেক প্রস্তাবই যুক্তিযুক্ত। কিন্তু সম্পাদকীয় প্রতিষ্ঠান কিন্তু একটি গণমাধ্যমের জন্য সবচেয়ে বেশি আমি মনে করি যে রক্ষা কবচ। আপনি যদি সম্পাদকের, আপনি জহুর হোসেন চৌধুরী, আব্দুস সালামের মতো সম্পাদকরা, তারপর মানিক মিয়ার মতো সম্পাদকরা কিভাবে ফেসিবাদের সামনে, স্বৈরাচারের সামনে বুক টান করে দাঁড়িয়েছিলেন, সে ধরনের সম্পাদকীয় প্রতিষ্ঠানের অভাবই আমি মনে করি গত 15-16 বছর 17 বছর আমাদের যে এই যে পুরো সংবাদ মাধ্যম জুড়ে যে লেজুড়বৃত্তি, সরকারের তোষামোদি, এই জায়গাগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্বল জায়গাটা ছিল সম্পাদকীয় প্রতিষ্ঠান। আমাদের এক একজন সম্পাদককে, যার সেখানে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে কোনো কাজ নাই, তাদেরকে সামনের সারিতে বসিয়ে শোভাবর্ধন করে তাদের দ্বারা স্থিতিবাক্য দিয়ে যেভাবে এই যে কালচারটা শুরু হয়েছে, তখন যদি আমাদের সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলো বুকটান করে দাঁড়াতে পারতো যে এখানে আমাদের কাজ না, আমরা যাব না, সেখানে রিপোর্টাররা যাবে, পেশাদার রিপোর্টাররা যাবে, তারা রিপোর্ট করবে, এই ধরনের একটা অবস্থান নেয়ার মতো সম্পাদক আমাদের দেশে এখন একেবারে নাই বললেই চলে, দু একজন ব্যতিক্রম যদি আমরা বলি। এই জায়গাটাতে গণমাধ্যম সংস্কার কমিশনের খুব সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আমার অন্তত চোখে পড়ে নাই। সম্পাদকীয় প্রতিষ্ঠানটাকে অত্যন্ত শক্তিশালী করা খুব বেশি জরুরি। একজন সম্পাদক যদি শক্তভাবে অবস্থান নেন ওই সংবাদপত্রে, আমি মনে করি না যে ওই সংবাদপত্রে যা খুশি তাই করার সুযোগ আছে। তার যে রিপোর্টার বলেন বা যে কোনো সেকশনের যারা দায়িত্বশীল আছে, তারা সম্পাদকের দিকে তাকিয়ে থাকে, যার অধীনে সরাসরি তার চাকরি থাকবে কি থাকবে না নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে সম্পাদকের জায়গা। সরাসরি সম্পাদক হয়তো মালিকদের সাথে, সম্পাদক যদি বুকটান করে দাঁড়াতে পারেন, মাথা উঁচু করে, শির উঁচু করে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু কর্মীরা অনেক বেশি সাহস সঞ্চয় করে এবং তার মধ্য দিয়ে একটা স্বাধীন সাংবাদিকতার জন্য, স্বাধীনভাবে লেখার জন্য বাইরে থেকে একটা রিপোর্ট নিয়ে আসার পর সম্পাদকের মুখের দিকে তাকিয়ে থাকে যে সম্পাদক এই রিপোর্টটার কোন লাইনে চাচ্ছেন, কি চাচ্ছেন। একটা এক্সক্লুসিভ নিউজ পাওয়ার, একটা দুর্নীতির রিপোর্ট পাওয়ার পরেও কিন্তু তাকিয়ে থাকেন যে এটা কি, সেটা করা যাবে কি যাবে না। এই জায়গাটাতে জোর দেওয়া এবং সংস্কার কমিশনের অনেকগুলো ভালো ভালো প্রস্তাব যেগুলো আছে, এগুলো আশু বাস্তবায়ন জরুরি এবং একই সঙ্গে যেগুলো নিয়ে জটিলতার জায়গা আছে সেগুলো অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং সেটা বাস্তবায়ন সংস্কার হতেই হবে। তা না হলে এই ভঙ্গুর গণমাধ্যম দিয়ে, এই সংবাদ মাধ্যম দিয়ে আমরা যদি আরেকটি রাজনৈতিক সরকারে উত্তরণ করি, তাহলে আমাদের কিন্তু অতীতের পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো। আমি আশঙ্কা সেই জায়গাটা থেকে।
প্রফেসর ওবায়দ ফেরদৌস। না, দেখুন, আমাদের সাংবাদিকতার বইয়ের প্রথম লাইনেই বলা হচ্ছে যে পৃথিবীর সমস্ত সরকার মিথ্যা বলে, পৃথিবীর সমস্ত সরকার জনগণের থেকে তথ্য লুকাতে চায়। এই যে সরকার যে মিথ্যা বলে, এখানে সত্য প্রতিষ্ঠা কে করবে? যে তথ্য সরকার লুকাতে চায়, এই লুকায়িত তথ্য এনে হাড়ি ভেঙে দেওয়ার দায়িত্বটা কার? সাংবাদিকদের। তো সেই সাংবাদিকরা যদি মন খুলে কথা বলতে না পারে, সেরকম একটা ডেমোক্রেটিক ভ্যালুস যেটা আইজ ভাই একটু বলেছেন, এটা কিন্তু কেবল স্ট্রাকচারাল চেঞ্জ দিয়ে হবে না। কমিশন কতগুলো স্ট্রাকচারাল চেঞ্জ বলছে, এটা কালচারাল চেঞ্জ দরকার এবং এর জন্য বহু সময় লাগে। এই সমাজের মধ্যে কি বই লেখার জন্য হুমায়ুন আজাদকে কি তার উপন্যাসের মতো চাপাতির কোপে ফালি ফালি করে কাটা চাঁদে পরিণত করা হয়নি? অভিজিৎকে কি বই লেখার জন্য বইমেলাতে মেরে ফেলা হয়নি? আর বই প্রকাশের জন্য দীপনকে তার দোকানের মধ্যে কল্লা কাটে ফেলা হয়েছে। তার মানে কি আপনি ভিন্ন মতকে নিতে পারেন না। এই যে সরকারের সমালোচনা করবে সাংবাদিক, সমালোচনা করে সাংবাদিক যেন রাতে ঠিকমতো ঘুমাতে যেতে পারে, সেই দায়িত্ব কিন্তু সরকারের। এবং মালিকের যে তার ভূমিদস্যুতা, তার কালোবাজারি সম্পর্কে যেন লিখতে পারে, সেই সাহস যদি সাংবাদিকতার মধ্যে না থাকে, তাহলে কিন্তু এই স্ট্রাকচারাল চেঞ্জ দিয়ে হবে না। এই জন্য কালচারাল চেঞ্জ, মানে দীর্ঘ চর্চার মধ্যে যদি একটা মত, দ্বিমত, ভিন্ন মত, যেটা ভলতেয়ার বলেছেন যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সেরকম একটা ডেমোক্রেটিক মূল্যবোধ যদি তৈরি আমরা করতে না পারি, তাহলে এই সাংবাদিকের স্বাধীনতা এইটা একটা সোনার হরিণ হয়ে আমাদের থাকবে। এবং এই সংস্কার কমিশনের স্ট্রাকচারাল চেঞ্জগুলো কখনোই আমাদেরকে সেই কাঙ্ক্ষিত সাংবাদিকদের কিংবা সম্পাদকের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে বলে আমার মনে করি না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ, মিস্টার সোহরাব হাসান, মিস্টার এম আবদুল্লাহ এবং প্রফেসর ওবায়দ ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম গণমাধ্যম নিয়ে এবং গণমাধ্যমের সংস্কার। একটি কমিশন হয়েছে, কমিশন রিপোর্ট দিয়েছে, সেটি নিয়ে কথাবার্তা যতটা হওয়া উচিত ছিল গণমাধ্যমেই আসলে সেই অর্থে কথাবার্তা বলেনি। কিছু কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, কতটা কী হবে সেটি নিয়েও খুব আশাবাদী হবার সুযোগ আছে বলে মনে হয় না। তবে গণমাধ্যমের স্বাধীনতা, এটি দীর্ঘদিন যাবৎ এই লড়াইটা বাংলাদেশের সাংবাদিকরা, নাগরিক সমাজ সহ বিভিন্ন মহল থেকে লড়াইটা করা হচ্ছে। শেষ পর্যন্ত যেখানে গিয়ে এসে দাঁড়ায়, দেশে যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্রের চর্চা না থাকে, আসলে স্বাধীন সাংবাদিকতার আশাও খুব বেশি করা যায় না। যদিও সাংবাদিকদের আসলে মূল কাজই হচ্ছে এই অনিয়ম, অন্যায়, অবিচারকে চ্যালেঞ্জ করা, সরকারকে প্রশ্ন করা। সে কাজগুলো দীর্ঘকাল, যেটা প্রফেসর ওবায়দ ফেরদৌস একেবারে শেষে এসে বলেছেন, শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন দিয়ে হবে না, একটা সাংস্কৃতিক পরিবর্তন আসলে দরকার, মনস্তত্ত্বের পরিবর্তন দরকার। তো সেই জায়গায় আমাদের সাংবাদিকতাকে নিয়ে যেতে হবে এবং সেখানে পলিটিসাইজেশন, বিভাজনের প্রসঙ্গগুলো এসছে। সাংবাদিকদের রাজনীতি করতে কোনো বাধা নেই, কিন্তু কতটা রাজনীতিক তিনি হবেন আর কতটা সাংবাদিকতা করবেন, তার মধ্যে যে সীমারেখা আছে সেটা আসলে তাদেরকে বুঝতে হবে। এবং অংশীজনদের, যারা অংশীজন, তাদের ঐক্যের প্রসঙ্গটা আলোচনার মধ্যে এসছে, যে এই বিভাজন আসলে সাংবাদিকতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে গত কয়েক বছরে। এখানটাতেও নজর দেওয়া দরকার। সম্পাদকীয় প্রতিষ্ঠানের গুরুত্বটা আলোচনা এসছে, যেটা কমিশনের প্রস্তাবনার মধ্যে সেই অর্থে নেই। আমাদের সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলো দিনে দিনে দুর্বল থেকে দুর্বলতর হয়েছে এবং মালিক সম্পাদককে এখন আলাদা করা যায় না এবং সম্পাদকরা আসলে তার কর্মীদের, সাংবাদিকদের বা সহকর্মীদের পক্ষে দাঁড়ানোর যে সাহস, নৈতিক অবস্থান, সেটা আর আমরা এখন দেখি না। এই জায়গাগুলোতে মনোযোগ দিতে হবে। সব কথার মূল কথা হচ্ছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজটি আসলে সবার আগে নজর দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।